আচ্ছা, এই ফাংশনগুলো যদি আমরা প্রোগ্রামে ব্যবহার করি, যে কারণেই হোক যদি ফাংশনগুলো ব্যবহার করি, তাহলে scanf ফাংশন ব্যবহার করলে অবশ্যই stdio.h হেডার ফাইলটাকে ইনক্লুড করতে হবে বা লিংক করতে হবে প্রোগ্রামের সাথে। আবার যদি printf ফাংশনটাকে প্রোগ্রামে ব্যবহার করি, তাহলেও stdio.h হেডার ফাইলটাকে ইনক্লুড করতে হবে বা লিংক করতে হবে। getch ব্যবহার করলে conio.h হেডার ফাইলটাকে লিংক করতে হবে। sqrt বা স্কয়ার রুট ফাংশন ব্যবহার করলে math.h হেডার ফাইলটাকে ইনক্লুড করতে হবে। পাওয়ার বা pow ফাংশনটাকে ইনক্লুড করতে প্রোগ্রামে ব্যবহার করলে math.h কে ইনক্লুড বা লিংক করতে হবে। এখন আমরা বলি যে এই scanf কেন ব্যবহার করব। scanf ফাংশন ব্যবহার করা হয় আমরা যে প্রোগ্রামে যদি কোনো ভেরিয়েবলের মান ইনপুট হিসেবে ব্যবহার করতে হয়, তাহলে এই ইনপুট ফাংশনটা হলো scanf দ্বারা সি প্রোগ্রামিং এ ব্যবহার করা হয়। তার মানে আমরা যে অ্যালগরিদম ফ্লোচার্ট করার সময় ইনপুট এফ, ইনপুট সি, তারপরে ইনপুট এ বি সি এরকম লাইন আমরা ব্যবহার করেছিলাম বা এরকম কোনো কিছু ব্যবহার করেছিলাম, সেই এ বি সি বা সি এফ এক্স ওয়াই জেড এরকম কোন ভেরিয়েবলের মান যদি প্রোগ্রামে ইউজারের কাছ থেকে নেওয়ার জন্য দরকার হয়, তাহলে scanf ফাংশনের মাধ্যমে আমাদের সেই ইনপুট কোন ভেরিয়েবলের মান ইনপুট নিতে হবে। তার মানে scanf কিবোর্ড থেকে ইউজারের কাছ থেকে কোন ভেরিয়েবলের মান গ্রহণ করার জন্য scanf ফাংশন ব্যবহার করা হয়। আর যদি প্রোগ্রামে scanf ফাংশন ব্যবহার করি, তাহলে stdio.h হেডার ফাইলটাকে লিংক না করলে এই scanf ঠিকভাবে কাজ করবে না। আর stdio.h মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। std দ্বারা স্ট্যান্ডার্ড বোঝায়, i দ্বারা ইনপুট, ও দ্বারা আউটপুট, h দ্বারা হেডার ফাইল। তাহলে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইলকে লিংক না করলে scanf প্রপারলি কাজ করবে না। আর কোন ভেরিয়েবল বা স্ট্রিং এর মান যদি আমরা আউটপুটে ডিসপ্লে করাতে চাই, আউটপুটে মান দেখাতে চাই, তাহলে printf ফাংশনটা দরকার হবে। আর printf ফাংশনকে যদি প্রোগ্রামে ব্যবহার করি, তাহলে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইলকে লিংক না করলে এটা প্রপারলি কাজ করবে না। getch আসলে ব্যবহার করা হয় একটা ক্যারেক্টার ইনপুট নেওয়ার জন্য। গেট ক্যারেক্টার বোঝায়, গেট ক্যারেক্টার, একটা ক্যারেক্টারকে ইনপুট নেওয়ার জন্য এই ফাংশনটা ব্যবহার করা হয়। কিন্তু আমরা প্রোগ্রামে এই যখন printf ব্যবহার করি, printf এ যেই জিনিসটা আমরা দেখতে চাই মনিটরের পর্দায়, সেই আউটপুটটা স্ক্রিনে খুব সীমিত সময়ের জন্য থাকে, খুব দ্রুত সেই স্ক্রিনটা পাসিং হয়ে যায়, মানে দেখার চোখের পলকে সেটা নিমিষেই এটা অদৃশ্য হয়ে যাবে। কিন্তু এই printf এর মানটাকে ডিসপ্লেতে ধরে রাখার জন্য, থামিয়ে রাখার জন্য, স্ক্রিনটাকে স্থির করে রাখার জন্য আমরা এই getch কে ব্যবহার করি। কিন্তু getch আসলে একটা ক্যারেক্টার ইনপুট নেওয়ার জন্য অপেক্ষা করে। সেই অপেক্ষার ফাঁকে আমরা এই আউটপুট স্ক্রিনটাকে দেখতে পারি। যখনই আমরা এন্টার বা কোনো একটা কি প্রেস করি, তখন সে গেট ক্যারেক্টার মনে করে একটা ক্যারেক্টার আমি পেয়ে গেছি, তখন সে স্ক্রিনটাকে সরিয়ে নেয়। তার মানে আমরা এটাকে একটু ছল চাতুরি করে ব্যবহার করি। গেট ক্যারেক্টার আসলে একটা ক্যারেক্টার ইনপুট নেওয়ার জন্য অপেক্ষা করে, আর আমরা এই অপেক্ষার সুযোগে printf এর আউটপুট স্ক্রিনটাকে দেখতে পাই। এরকম গেট ক্যারেক্টার যদি প্রোগ্রামে ব্যবহার করি, তাহলে conio.h কন্ডিশনাল ইনপুট আউটপুট হেডার ফাইল কে লিংক করতে হবে। লিংক করার নিয়মটা হচ্ছে এরকম, হ্যাশ চিহ্ন দিয়ে ইনক্লুড লিখতে হয়। হ্যাশ ইনক্লুড দিয়ে তারপরে এরকম অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে যেই হেডার ফাইলটাকে আমি লিংক করব, সেই হেডার ফাইলের নাম, হেডার ফাইলের নাম এখানে এই ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে। তাহলেই প্রোগ্রামে হেডার ফাইলটা লিংক হবে। এখন ধরো আমি stdio.h কে লিংক করব, তাহলে হ্যাশ ইনক্লুড stdio.h এভাবে লিংক করতে হবে।
যদি হেডার ফাইলটাকে লিংক না করা হয় তাহলে এই ফাংশনগুলো প্রপারলি কাজ করে না। যেই ফাংশনের জন্য যেই হেডার ফাইল প্রযোজ্য সেই ফাংশনটা প্রোগ্রামে ব্যবহার করলে ওই হেডার ফাইল ছাড়া ওইটা কাজ করবে না। এখন sqrt স্কয়ার রুট এটা math.h হেডার ফাইলের সাথে লিংক করতে হয়, আর পাওয়ার বা মানে সূচক ব্যবহার করলে math.h ব্যবহার করতে হয়। যেমন এইটার একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। ধরো আমি রুট এক্স কে, এটা হলো বীজগাণিতিক সিস্টেম, রুট এক্স এভাবে লিখি, আর সি প্রোগ্রামিং এ লিখতে হয় এভাবে sqrt এইভাবে লিখতে হয়। মানে এটা হলো বীজগাণিতিক নিয়ম, মানে গাণিতিক নিয়মে আমরা এইভাবে লিখি রুট, আর প্রোগ্রামিং এ আমরা sqrt ব্র্যাকেটে যেই ভেরিয়েবলটাকে রুট করব সেই ভেরিয়েবলটাকে লিখে সেমিকোলন দিলে এটা স্কয়ার রুটের কাজ করবে। এরপরে পাওয়ার। পাওয়ার ফাংশনটা ব্যবহার করা হয়, ধরো আমি লিখব x টু দি পাওয়ার 10, এটা যদি আমরা লিখতে চাই তাহলে এটা হলো বীজগাণিতিক বা গাণিতিক নিয়ম, আর প্রোগ্রামে লিখব এভাবে POW ব্র্যাকেট x, 10 সেমিকোলন দিয়ে যে কোনো ফাংশন শেষ করতে হয়। তাহলে এইভাবে আমরা গাণিতিকভাবে এভাবে লিখি, আর প্রোগ্রামিং এ আমরা এইভাবে লিখি। এখন যদি আমরা এই স্কয়ার রুট বা পাওয়ার ফাংশন ইউজ করি তাহলে math.h হেডার ফাইলটাকে লিংক করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে হাত উঠানো আছে যেহেতু হাত নামিয়ে ফেলবা, বুঝা হয়ে গেলে এবং খাতায় লেখা হয়ে গেলে হাত নামিয়ে ফেলবা। স্যার 3 নাম্বারটা একটু আরেকবার বলবেন? গেট সিএইচ, গেট ক্যারেক্টার, তার মানে এটা একটা ক্যারেক্টার ইনপুট নেওয়ার জন্য ওয়েট করে, আর এই ওয়েট করার ফাঁকে এটা আসলে আমরা প্রোগ্রামে একদম শেষে ব্যবহার করি যেন আউটপুট স্ক্রিনটা দেখতে পাই। তার মানে এর মানে হচ্ছে একটা ক্যারেক্টার ইনপুট নেবে, এ বি সি ডি ই এফ এরকম যে কোনো একটা ক্যারেক্টার ইনপুট নেওয়ার জন্য সে ওয়েট করে, আর এই ওয়েট করার ফাঁকে আমরা প্রিন্টএফ এর যে আউটপুট স্ক্রিনটা সেটা খুব দ্রুত চলে যায়। এই চলে যাওয়ার থামিয়ে রাখার জন্য আমরা গেট ক্যারেক্টারটাকে মানে কৌশলে ব্যবহার করি। যদি বুঝতে কোনো অসুবিধা না হয় এবং খাতায় লেখা হয়ে থাকে হাত নামায় ফেলো। আচ্ছা, এবার আমরা স্ক্যানএফ এর গঠনটা শিখব। স্ক্যানএফ ফাংশনটা কিভাবে গঠন করতে হয়, তার মানে প্রোগ্রামে আমরা স্ক্যানএফ যদি ব্যবহার করি তাহলে কিভাবে লিখব। প্রথমে লিখতে হবে স্ক্যানএফ, তারপরে একটা ব্র্যাকেট শুরু করে কোটেশনের ভিতরে লিখতে হবে ফরম্যাট স্পেসিফায়ার। ফরম্যাট স্পেসিফায়ার লিখে একটা কমা দিতে হবে, কোটেশন ক্লোজ করে একটা কমা দিতে হবে, তারপরে একটা এই চিহ্ন দিতে হবে। এই চিহ্নটাকে এন্ড চিহ্ন আমরা বলি, কিন্তু এটাকে অ্যাড্রেস অফ বলে, আবার M% বলে, M% এই চিহ্নটাকে M% বলে। এই চিহ্নটা দিয়ে তারপরে ভেরিয়েবলের নাম লিখতে হবে। তারপরে ব্র্যাকেট শেষ করে সেমিকোলন দিতে হবে। এটা হলো গাঠনিক নিয়ম। স্ক্যানএফ ফাংশনটাকে এভাবে গঠন করে লিখতে হয়। একটা উদাহরণ দিলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। এটাকে বলা হয় ভেরিয়েবল ডিক্লারেশন। ইন্টিজার টাইপ ভেরিয়েবল হিসেবে এ একটা ভেরিয়েবল আমি ব্যবহার করতেছি প্রোগ্রামে, এটাকে ভেরিয়েবল ডিক্লারেশন বলে।
এরপরে আমি এর মান ইনপুট নিব। এ যেহেতু ইন্টিজার টাইপ ভেরিয়েবল, এই জন্য ফরম্যাট স্পেসিফায়ারের জায়গায় %d লিখেছি, কমা দিয়ে m%a। এখানে এ কে ফ্লট হিসেবে ব্যবহার করেছি, ঘোষণা করেছি। যেহেতু ফ্লট ঘোষণা করেছি, এই জন্য ফরম্যাট স্পেসিফায়ার লিখেছি %f। আশা করি বুঝতে পারতেছো। যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই জিজ্ঞেস করবে। বুঝতে অসুবিধা না থাকলে আর খাতায় লেখা হয়ে থাকলে তাহলে হাত তুলবে। সরি, পার্সেন্ট গুলা কিসের জন্য স্যার? ওই যে তোমাদের একটু আগে খাতা উল্টিয়ে দেখো, খাতা উল্টিয়ে দেখো, এক জায়গায় লিখেছিলাম ডেটা টাইপ ফরম্যাট স্পেসিফায়ার। ফরম্যাট স্পেসিফায়ার গুলাই % দিয়ে লেখা হয়। আর এখানে দেখো গঠনে ফরম্যাট স্পেসিফায়ারের জায়গাটায় %d %f লেখা হয়েছে। খাতা উল্টে দেখো তুমি ফরম্যাট স্পেসিফায়ার আগে জি স্যার, পাইছি পাইছি স্যার। আর কিছু পড়তে হবে স্যার? আর কিছু এগুলা নিয়ে পড়াশোনা করতে হবে, তারপর স্যার পড়াশোনা তোমাদের আগেও করতে বলেছি, আবার আজকেও আলোচনার পরে ওই যতটুকু গতদিন পড়তে বলেছিলাম ততটুকু আবারও তোমাদের পড়া থাকবে। এগুলো যদি আজকের ক্লাসটা যদি ভালোভাবে না বুঝো আর ভালোভাবে স্টাডি না করো তাহলে প্রোগ্রামিং এর কোনো ক্লাসই তুমি বুঝবা না। মানে আগামী কয়েকদিন যে প্রোগ্রামিং শিখাবো, প্রোগ্রামিং করাবো, আজকে তার ফাউন্ডেশন ক্লাস হচ্ছে। আজকের ফাউন্ডেশন ক্লাসটা যদি তোমরা ঠিকভাবে না বুঝো না করো তাহলে ওই ক্লাসগুলো কিছুই বুঝতে পারবে না। প্রিন্টএফ এর গঠন, এখানে স্ক্যানএফ এর সাথে পার্থক্য হলো এখানে ওই যে একটা এক্সট্রা চিহ্ন ছিল সেই চিহ্নটা নাই। তার মানে m% চিহ্নটা ছাড়া লিখলে এটা প্রিন্টএফ এর গঠন হবে। প্রিন্টএফ আউটপুটে কোনো ভেরিয়েবলের বা ভেরিয়েবলের মানকে দেখানোর জন্য, প্রদর্শন করার জন্য ব্যবহার করা হয়। তাহলে এখানে প্রিন্টএফ ব্র্যাকেটে কোটেশনের ভিতরে ফরম্যাট স্পেসিফায়ার কমা ভেরিয়েবল নেম, এখানে আর অ্যাড্রেস অফ নাই। তার মানে কোনো কিছু রাখতে হলে ঠিকানা লাগবে, কোনো কিছু নিতে হলে আর ঠিকানা লাগবে না, নাম ধরে ডাকলেই চলে আসবে।
এখানে আর ওই চিহ্নটা নাই, এতটুকুই পার্থক্য। ওইখানে চিহ্ন একটা বেশি ছিল, এখানে তা নাই। বুঝতে অসুবিধা না থাকলে এবং খাতায় লেখা হয়ে গেলে হাত নামিয়ে ফেলবে। আচ্ছা, প্রিন্টএফ এর আরেক ধরনের গাঠনিক রূপ আছে, সেটা হলো প্রিন্টএফ শুধু ভেরিয়েবলের মানকেই ডিসপ্লে করে না। কোনো আমি যদি কোনো একটা নামকে ডিসপ্লে করতে চাই বা কোনো একটা আমার অভিব্যক্তিকে ডিসপ্লে করতে চাই, বা আমি যদি কোনো একটা প্রশ্ন করতে চাই কাউকে, বা কাউকে ওয়েলকাম জানাইতে চাই, এরকম আমার কোনো শব্দ, বর্ণ বা বাক্যকে যদি হুবহু মনিটরের পর্দায় দৃশ্যমান করতে হয়, তাহলে সেটাকে বলা হয় স্ট্রিং ডিসপ্লে। তাহলে এই প্রিন্টএফ স্ট্রিং ডিসপ্লের জন্য ব্যবহার হয়। যেমন আমরা যদি কোনো এরকম ওয়েলকাম জানাতে চাই বা কোনো কিছু লেখাকে সরাসরি লিখে মনিটরের পর্দায় দেখাতে চাই, তাহলে এরকম প্রিন্টএফ লিখে স্ট্রিং লিখবো। স্ট্রিং মানে হচ্ছে কোনো শব্দ, বর্ণ বা বাক্য যেটা হুবহু মনিটরের পর্দায় ডিসপ্লে হবে। এরকম কোনো কিছু যদি আমরা ডিসপ্লে করাতে চাই, তাহলে এইভাবে সরাসরি প্রিন্টএফ লিখে ব্র্যাকেটে কোটেশনের ভিতরে ওই শব্দ বা বর্ণ বা বাক্যটা লিখে দিব, যেটা হুবহু মনিটর পর্দায় দৃশ্যমান হবে। এই যেই শব্দ, বর্ণ বা বাক্যকে হুবহু মনিটরের পর্দায় ডিসপ্লে করানো হয়, সেই শব্দ, বর্ণ বা বাক্যকে স্ট্রিং বলা হয়। বুঝতে অসুবিধা না থাকলে এবং খাতায় লেখা হয়ে গেলে হাত তুলবে। আচ্ছা, আর একটু জানার দরকারি একটা কথা বলবো, সেটা খেয়াল করেই আমরা আজকের ক্লাস শেষ করব। সবাই একটু ভালোভাবে লক্ষ্য করো বিষয়টা। স্ট্রিং এবং ভেরিয়েবলের মান দুইটাকে একত্রে যদি আমরা ডিসপ্লে করাতে চাই, তাহলে এরকম আমরা লিখব। যদি প্রিন্টএফ লিখে আমরা এরকম লিখি, ধরো এস একটা ইন্টিজার টাইপ ভেরিয়েবল,
তার মান আমাদের মনিটরের পর্দায় ডিসপ্লে করতে হবে। এখানে বোঝাচ্ছে প্রিন্টএফ এই এস এর মানকে, এস একটা ইন্টিজার টাইপ ভেরিয়েবল, তার মান ডিসপ্লে করবে। এই %d ইন্টিজার টাইপ ভেরিয়েবলের ফরম্যাট স্পেসিফায়ার, এই এস এর মানটা এই জায়গায় ডিসপ্লে হবে। তার মানে এটার আউটপুট হবে এরকম, s ইকুয়াল টু, যদি s এর মান 25 হয় তাহলে এরকম দেখাবে, s ইকুয়াল টু 25 এরকম দেখাবে। এটা ধরো 1 নাম্বার নিয়মের 1 নাম্বার আউটপুট। তাহলে যদি এমন হয় 2 নম্বরে যদি আমরা এরকম লিখি, এখানেও যদি s এর মান 25 হয় তাহলে এটার আউটপুট 2 নম্বরের আউটপুট হবে এরকম, এরকম হবে। তার মানে %d যে জায়গায়, এই s এর মানটা সেই জায়গায় বসবে। আবার 3 নাম্বার আউটপুট যদি এরকম হয়, এখানে আর স্ট্রিং ব্যবহার করা হয় নাই, তাহলে এইটার আউটপুটটা হবে এরকম, যদি s এর মান 25 হয়। যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা না থাকে এবং খাতায় লিখে রাখতে পারো, লেখা হয়ে যায়, তাহলে হাত নামিয়ে ফেলবে। আমি 3 ধরনের প্রিন্টএফ এর ব্যবহার লিখেছি। এর আগে আরেক ধরনের লিখেছিলাম যে স্ট্রিং ডিসপ্লে, শুধু স্ট্রিং। এখানে স্ট্রিং এবং ভেরিয়েবলের মান দুইটা একত্রে ডিসপ্লে। বুঝতে অসুবিধা না থাকলে এবং খাতায় লেখা হয়ে থাকলে হাত নামিয়ে ফেলো। আর হাত নামানো হয়ে গেলে আজকের মতো বিদায় নিতে পারো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।